আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে। দ্রুত এসব মামলা দৃশ্যমান করা হবে। সকালে ৬ তলা বিশিষ্ট রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি একথা জানান। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়, তবে আশার কথা এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। এটা যদি তার নিজের সভার, তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। আর আমাদের যে বিধিবদ্ধ আইন, তাতেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। জুলাই আন্দোলনকালে চাংখারপুলের ৬ জনকে হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী শহীদ আনাসের মা সানজিদা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আর কি তথ্য আছে? লিমা, কিছুক্ষণ আগে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই যে জুলাই আগস্টে যে হত্যা হয়েছিল চানখারপুলে ৬ জন শিক্ষার্থীকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যায় শিক্ষার্থী আনাস তার মা সাক্ষ্য দেওয়া শুরু করেছে। এর আগে গতকাল তার বাবা শাহরিয়ার, আনাসের বাবা, তিনিও সাক্ষ্য দিয়েছেন। জাস্ট কিছুক্ষণ আগে এই সাক্ষ্যটা শুরু হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। এখন এই সাক্ষ্য গ্রহণের আগে আরও ২টি মামলার শুনানি হয়েছে, সেগুলি খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে জানেন যে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে রাতের বেলায় যে একটি হত্যাযজ্ঞ চালানো হয়, যে অভিযোগ আছে, সেই অভিযোগের ২১ জনকে আসামি করা হয়েছে এবং সেই ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আজকে দিন ধার্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত সংস্থা সময় চেয়েছেন ৩ মাস। আগামী ১২ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে এই শাপলা চত্বর হত্যার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে। এই মামলায় ২১ জন আসামি, তার মধ্যে ৪ জন আসামি গ্রেফতার আছেন। গ্রেফতারকৃত ৪ আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকো, সাবেক আইজিপি AKM শহীদুল হক, তারপরে পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এই মামলায় কিন্তু শেখ হাসিনা ওকে আসামি রয়েছেন। এছাড়া আরেকটি মামলা ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য, সেটা হচ্ছে আসাবুল ইয়ামিন। তিনি ছিলেন সাভারের ঘটনা, সেখানে ২২ জনকে হত্যা করা হয়েছিল ইয়ামিন সহ। সেই মামলায় আজকে গ্রেফতারকৃত আসামিদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, সেইখানেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। আজকে সময় চেয়েছে প্রসিকিউশন এবং আগামী ১৪/৯/২০২৫ তারিখের মধ্যে সেটারও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছে। আজকে এই হচ্ছে ট্রাইব্যুনালের সর্বশেষ এখন পর্যন্ত, আর সাক্ষ্য গ্রহণ চলছে। জানছিলাম চাংখারপুলে হত্যা মামলার খবর। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং সারা দেশে কোচিং ব্যবসা বন্ধ সহ ৯ দফা দাবি জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশদ্বারের সামনে মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তারা। সেখানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেন। বিমানবন্দরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান থাকা মানে ভবিষ্যতে এমন দুর্ঘটনার ঝুঁকি টিকিয়ে রাখা, এমন যুক্তি তুলে ধরেন আহত নিহতদের পরিবারের সদস্যরা। শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য পরিচালনার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় সরকারের পক্ষ থেকে হতাহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ করা হয়। বাংলাদেশ ক্রিকেটে আধুনিকতার ছোঁয়া দিতে নীরবে কাজ করে গেছেন আরাফাত রহমান কোকো। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও নিজেকে দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। সাফল্যের ঢাকঢোল না পিটিয়ে নিভৃতে ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে ঐতিহাসিক অবদান রাখেন কোকো।
অমর এই ক্রীড়া শিল্পীর ৫৬তম জন্মদিন আজ। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। ১৯৬৯ সালের এই দিনে কুমিল্লায় জন্ম নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র হলেও খেলাধুলায় বেশ আগ্রহ ছিল কোকোর। একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন। ২০০২ থেকে ৫ সাল পর্যন্ত ক্রিকেট বোর্ডে থাকাকালীন সময়ে ক্রিকেট রাজনীতিমুক্তকরণ যেমন করেছেন, তেমনি বিরোধী দলীয় নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে কাজ করে বাংলাদেশে অনন্য নজির স্থাপন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব পালন করেছেন তাদের অধিকাংশই ক্রিকেট খেলোয়াড় ছিলেন না, কিন্তু ডিওএইচএস ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলেছেন কোকো। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় চাইলেই ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারতেন। সেটা না করে বোর্ডের অধীনে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আমূল বদলে ফেলেন বয়সভিত্তিক ক্রিকেটকে। হাই পারফরমেন্স ইউনিটের মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পাইপলাইনের সূচনা তার হাত ধরেই। তারই ফসল হিসেবে দেশ পেয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো প্রতিভাবান ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান কোচ, ট্রেনার, ফিজিও আনার ট্রেন চালু করেন কোকো। বোর্ডের প্রফেশনাল কাজেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাপোর্ট পাওয়া যেত। ২০০৪ সালের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ। প্রতিকূল পরিস্থিতিতেও সফল আয়োজনের নেপথ্যে কারিগর হিসেবে কাজ করেছেন কোকো। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মাত্র ৪৫ বছর বয়সেই মৃত্যু হয় এই সংগঠকের। তবে ক্রীড়া ক্ষেত্রে তার অবদানের জন্য অমর হয়েই থাকবে আরাফাত রহমান কোকোর নাম। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি শক্তি আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চায় একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির কোনো প্রভু নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে অনড় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের জন্য আবারও উত্তেজনাপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। পুরো জাতি যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তখন নির্বাচন বানচালের কূটকৌশল করছে। সফল অস্ত্রোপচারের ১০ দিন পর হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ১ মাসের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে একথা জানান দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমির ডক্টর শফিকুর রহমান তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। বিগত সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করার কারণে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হওয়ায় হাসিনাকে স্বৈরাচার হতে সহায়তা করেছিল। এ সময় সুজন প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করা হয়। জনমত যাচাইয়ের লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে সারা দেশে 15টি সংলাপের আয়োজন করা হয়, যার মধ্য দিয়ে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত বেশ কয়েকটি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়। সুজন প্রস্তাবিত জাতীয় সনদটির খসড়া জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা হবে। 2026 সালে হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে সর্বোচ্চ 1,20,000 টাকা করার দাবি জানিয়েছে হজ এজেন্সির সংগঠন হাব।
তারা বলেন এয়ারলাইন্সগুলো আলাদা ফ্লাইটের কথা বলে বাড়তি ভাড়া আদায় করছে। রাজধানীর পল্টনের সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব দাবি করেন, কৃত্রিম সংকট তৈরি করে এয়ারলাইন্সগুলো বাড়তি ভাড়া আদায় করছেন। 2026 সালে যাত্রীদের বিমান ভাড়া কমিয়ে আনার দাবি করেন তিনি। এবছর বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে বলেও দাবি করে বেসরকারি এ সংগঠনটি। দক্ষিণ এশিয়ার দেশগুলো একসাথে চেষ্টা করলে 2026 সালে হজের খরচ আরও কমতে পারে বলে আশা করেন সংগঠনের মহাসচিব। এছাড়াও 14 থেকে 16 আগস্ট বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী ওমরা হজ মেলা আয়োজন করছে হাব। বালু ও পাথর লুটপাট হয়ে যাওয়ায় ধ্বংসের মুখে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, সাদা পাথর এলাকায় আসা পর্যটকরা পাথর লুটপাট সম্পর্কে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আর প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? লিমা, আমি এখন একদমই সাদা পাথর পর্যটন স্পটটিতে দাঁড়িয়ে আছি। আমরা যদি একটু চিত্র দেখাই আসলে কি ভয়াবহ লুটপাট হয়েছে প্রশাসন, বিজিবি এবং পুলিশের নাকের ডগায়। পুরো যে এলাকাটি সাদা পাথর এখানে এসে জমা হয়, ভারতের এই যে পেছনে পাহাড়টি দেখছেন, এই পাহাড় থেকে প্রতি বছর বর্ষা এবং পাহাড়ি ঢলে যে পাথর নেমে আসে সেই পাথর এখানে জমা হয় এবং এই পাথরের ধরনের জন্যই এই এলাকার নাম সাদা পাথর। কিন্তু এখন দেখবেন পুরো স্পটে একটি পাথরও নেই। বালু খুঁড়ে পর্যটকদের সামনেই আসলে এগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ, প্রশাসন, বিজিবি সবাই বলছেন তারা অভিযান পরিচালনা করেছেন, তারা পর্যটন স্পটটিকে রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু এটি প্রতি বছরই এরকম আমরা দেখে থাকি। এবার যেটি দেখেছি একদম প্রকাশ্যে দিবালোকে সবার সামনেই লুটপাট চলেছে। এখন পর্যন্ত যারা পর্যটক আছে তারা তো হতভম্বই, কিন্তু প্রশাসনের কাছ থেকেও আমরা উপযুক্ত কোনো জবাব পাচ্ছি না। আমরা এর আগে দেখেছি পরিবহন শ্রমিকরা পাথর উত্তোলনের পক্ষে এবং সিলেটের ব্যবসায়ীদের একটি অংশ কিন্তু রাজনীতিকদের, প্রায় সব দলের রাজনীতিকেরই এই স্পট থেকে পাথর তোলার পক্ষে। কিন্তু আমাদের পরিবেশ মন্ত্রণালয় এবং সরকার, পরিবেশ কর্মীরা আদালতের নির্দেশনা আছে যেন এটিকে পর্যটন স্পট হিসেবে সুরক্ষিত করা হয়, কেননা অত্যন্ত মনোরম এই পাহাড়, পাথর, পানি মিলে অত্যন্ত মনোরম এই পর্যটন স্পটে প্রতি বছরই বিপুল সংখ্যক পর্যটক এখানে এসে থাকেন। কিন্তু যে পাথর খেকোদের লুটপাটের কারণে আজ পাথর শূন্য সাদা পাথর এবং সম্পূর্ণ একটি বিরান ভূমিতে পরিণত হয়েছে। এবং শুধু যে পর্যটন স্পটটি শেষ হয়েছে তা নয়, আর পাশে সরকারি রেলওয়ে বাংকার আছে। রেলওয়ে বাংকারটি রেলওয়ের যারা নিরাপত্তা রক্ষী ছিল রেলওয়ের, তাদেরকেও তাড়িয়ে দিয়ে এবং পুলিশের উপর হামলা চালিয়ে, বিজিবির উপর হামলা চালিয়ে কিন্তু পাথরকাকুরা যথারীতি পাথর উত্তোলন করছেন, লুট করে নিয়ে যাচ্ছেন এবং এই দোষা এখনো আছে। প্রশাসনে এখন পর্যন্ত আমরা আসলে কার্যকরী কোনো ভূমিকা দেখিনি, যদি আদালতের নির্দেশনা থাকার পরও পাথর লুটপাট, সিলেটের বিশেষ করে সাদা পাথর স্পটের পাথর লুটপাট বন্ধ হচ্ছে না। জানছিলাম ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রের খবর। নাটোর শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 2022 সালে, কিন্তু শেষ হয়নি কাজ, দেয়া হয়ে গেছে বিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সপরিবারে আত্মগোপনে চলে গেছেন ঠিকাদার, তাই সড়ক বিভাগের উদ্যোগে চলছে মুখ রক্ষার চেষ্টা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। যানজট নিরসন ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে 2018 সালে 53 কোটি টাকা ব্যয়ে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়। পরে বরাদ্দ বাড়িয়ে 80 কোটি টাকা করা হয়। শুরু থেকেই সড়কটি নির্মাণে নানা অনিয়মের অভিযোগ ওঠে। দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়, কিন্তু শহরের আলাইপুর ও নিমতলা এলাকায় ড্রেন না বানিয়েই বিল তুলে নেয় ঠিকাদার। এখন মানহীন সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বিশেষ করে বড় হরিশপুর বাইপাসের অবস্থা সবচেয়ে করুণ। আপনি গাড়ি যখন চড়ে এখন বিল্ডিংগুলো কাঁপে ওঠে। রাস্তার সমস্যার জন্য আমরা তো খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে, গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে, প্যাসেঞ্জার উঠলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সঠিক তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজদের ধরার জন্য আমাদের সবারই আবেদন। সড়ক বিভাগ বলছে বেশি সমস্যাপূর্ণ স্থানগুলো নতুন করে মেরামতের জন্য প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, আর অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। হরিশপুর বাইপাসও আমরা এই ধরনের ঢালাই রাস্তা করে দিব। আশা করি সেক্ষেত্রে এইখানেও মানুষের জন্মদুর্ভোগ হ্রাস পাবে। এছাড়া চলমান কাজগুলো আমাদের সবসময় তদারকির ভিতরে আছে। কোনো গাফিলতি এবং বিলম্বে কাজ সমাপ্তকরণের জন্য ঠিকাদারের বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক জরিমানা আরোপ করব। এলাকাবাসীর দাবি, সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক।
স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে মিরপুরে ঘাম ঝরিয়েছেন এশিয়া কাপের ক্যাম্পে থাকা খেলোয়াড়রা। গত 6 আগস্ট থেকে শুরু হওয়া চলমান ফিটনেস ক্যাম্পের অংশ হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং করেছেন ক্রিকেটাররা। ছুটিতে থাকা লিটন দাস আজ যোগ দিয়েছেন ক্যাম্পে। চলমান ক্যাম্পে নাহিদ রানা ও তানজিম সাকিবদের নিবেদনে মুগ্ধ হয়েছেন অজি কোচ নাথান কেলি। এই ক্যাম্পের ফিটনেস অংশ চলবে আগামী 15 আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। 20 আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ক্যাম্প। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।